বাংলা গল্প সমগ্র আপনাদের সকলকে স্বাগত। আপনারা শুনতে চলেছেন ইদারায় গণ্ডগোল। শুনতে থাকুন। গাঁয়ে একটা মাত্র ভালো জলের ইঁদারা। জল যেমন পরিষ্কার তেমনি সুন্দর মিষ্টি স্বাদ, আর সে জল খেলে একবারে লোহা পর্যন্ত হজম হয়ে যায়। এই লোহা হজম হওয়ার কথাটা কিন্তু গল্প নয়। রামু বাজিকর সে আর গোবিন্দপুরে হাটে বাজি দেখাচ্ছিল। সে জল জ্যান্ত পেরেক খেয়ে ফেলত, আবার উগড়ে ফেলত। আসলে কি আর খেত? ছোট ছোট পেরেক মুখে নিয়ে গেলার ভান করে জিভের তলায় কি গালে হাপিস করে রেখে দিত। তা রামুর আর সেদিন নেই, বয়স হয়েছে, দাঁত কিছু পড়েছে, কিছু নড়েছে, কয়েকটা দাঁত শহর থেকে বাঁধিয়ে এনেছে। তো সেই পড়া নড়ার বাঁধানো দাঁতে তার মুখের ভিতর এখন বিস্তর ঠোকাঠুকি গণ্ডগোল। কোনো দাঁতের সঙ্গে কোনো দাঁতের বনে না। খাওয়ার সময়ে মাংসের হাড় মনে করে নিজের বাঁধানো দাঁতও চিবিয়ে ফেলেছিল রামু। সে অন্য ঘটনা থাকবে, কিন্তু এই রকম গণ্ডগোলের মুখ নিয়ে পেরেক খেতে গিয়ে ভারী মুশকিলে পড়ে গেল সেবার। পেরেক মুখে নিয়ে অভ্যেস মতো এক গ্লাস জল খেয়ে সে বক্তৃতা করছে। এরকম সব বক্তৃতা। আর পেরেক তো পেরেক, ইচ্ছে করলে হাওড়ার ব্রিজও খেয়ে নিতে পারি। সেবার গিয়েও তো ছিলাম খাবো বলে। এখন সরকার টের পেয়ে আমাকে ধরে জেলে পড়ার উপক্রম, তাই পালিয়ে বাঁচি। এর বক্তৃতা করার পর সে আবার যথানিয়মে ওয়াক তুলে ওগড়াতে গিয়ে দেখে পেরেক একটাও মুখে নেই। বেবাগ জিভের তলার গালের ফাঁক থেকে সাফ হয়ে জলের সঙ্গে পেটে সেঁধিয়েছে। টের পেয়েই রামু ভয় খেয়ে চোখ কপালে তুলে যায়। আর কি, পেটের মধ্যে 8-10টা পেরেক, তার সোজা কথা নয়। আধ ঘন্টার মধ্যে পেটে ব্যথা, মুখে গ্যাঁজলা। ডাক্তার কবিরাজ সব এসে দেখে বলল, অন্ত্রে ফুটো, পাকস্থলিতে ছ্যাঁদা, খাদ্যনালী লিক, আর ফুসফুস ফুটো হয়ে বেলুনের মতো হাওয়া বেরিয়ে যাচ্ছে। আশা কিছু নেই। ঠিক সেই সময়ে একজন লোক বুদ্ধি করে বলল, আরে ওকে পুরনো ইঁদারার জলটা খাওয়াও তো একবার। তা সেই ঘুটিভর জল খেয়ে রামু আধ ঘন্টা খানেকের মধ্যে একবারে গা ঝাড়া দিয়ে উঠে পড়ল। শেষ পর্যন্ত দেখা গেল সত্যিই লোহা হজম হয়ে গেছে। ইঁদারার জলের খ্যাতি এমনিতেই ছিল, এই ঘটনার পর আরও বাড়ল। বলতে কি, গোবিন্দপুরের লোকের এই ইঁদারার জল খেয়ে কোনো ব্যায়ামই হয় না। কিন্তু ইদানিং একটা বড় মুশকিল দেখা দিয়েছে। ইঁদারায় বালতি বা ঘুঁটি নামালে দড়ি ছিঁড়ে যায়। দড়ি সবসময় যে ছেঁড়ে তাও নয়, অনেক সময় দেখা যায় কি, বালতির হাতল থেকে দড়ির গিঁট কে যেন সযত্নে খুলে নিয়েছে। কিছুদিন জল আর তোলা যায় না। যতবার দড়ি বাঁধা বালতি নামানো হয় ততবারই একই ব্যাপার। তখন গাঁয়ের লোকেরা বুড়ো পুরুতমশাইয়ের কাছে গিয়ে পড়ল, ও ঠাকুরমশাই, কিছু একটা বিহিত করুন। ঠাকুরমশাই মাথায় হাত দিয়ে বসেছিলেন, দুঃখের সঙ্গে বললেন, ভায়ারা, দড়ি তো দড়ি, আমি লোহার শেকলে বেঁধে বালতি নামালাম, তো সেটাও ছিঁড়ে গেল। তার উপর দেখি আবার কি, জলের মধ্যে সব হুলস্থুল কাণ্ড হয়েছে। দেখেছ কখনো ইঁদারার জলে সমুদ্রের মতো ঢেউ ওঠে? কাল সন্ধেবেলায় আমি নিজের চোখে দেখলাম। বলি, শোনো তোমরা, ওই ইঁদারার জল আর কারো খেয়ে কাজ নেই। 5টা গ্রাম নিয়ে হরিহর রায়ের জমিদারি। রায়মশাই বড় ভালো মানুষ, ধর্মভীরু, নিরীহ, লোকের দুঃখ টুক্ষও বোঝেন। তা গোবিন্দপুর গাঁয়ের লোকেরা তার দরবারে গিয়ে হাজির। রায়মশাই কাছের ঘরে বসে আছেন, ফর্সা নাদুস নুদুস চেহারা। নায়েব মশাই সামনে গিয়ে মাথা চুলকে বললেন, আগে গোবিন্দপুরের লোকেরা সব এসেছে দরবার করতে। রায়মশাই মানুষটা নিরীহ হলেও হাঁক ডাক একবারে বাঘের মতো। রেগে গেলে তার ধারে কাছে কেউ আসতে পারে না। আর গোবিন্দপুর গাঁয়ের লোকেদের উপরে তিনি মোটেই খুশি ছিলেন না। তা কারণও ছিল। তাঁর সেজ ছেলের বিয়ের সময় অন্যান্য গাঁয়ের প্রজারা যখন চাঁদা তুলে মোহর বা গয়না উপহার দিয়েছিল, তখন এই গোবিন্দপুরের নচ্ছার লোকেরা তারা করল কি, একটা দুধেল গাই
দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে এসে এক গাল হেসে নতুন বইয়ের হাতে সে গরু বাঁধার দড়ির একটা প্রান্ত তুলে দিয়েছিল। আর সেই থেকে রায়মশাইয়ের রাগ। না, গরুটা যে খারাপ তা নয়, রায়মশাইয়ের গোয়ালে এখন সেইটি সবচেয়ে ভালো গরু। দুবেলায় 7 সের দুধ দেয় রোজ। বটের আঠার মতো ঘন আর মিষ্টি, সেই দুধেরও তুলনা হয় না। কিন্তু কথাটা হলো কি, বিয়ের আসরে গরু এনে হাজির করায় চারিদিকে সে কি ছিচিক্কার। আজও সেই কথা ভাবলে রায়মশাই লজ্জায় অধঃপতন হন, আবার আগে রক্তবর্ণ হয়ে যান। সেই গোবিন্দপুরের লোকেরা দরবার করতে এসছে শুনে রায়মশাই তো রাগে হুহুঙ্কার ছেড়ে বলে ওঠেন, কি চায় ওরা? আর সেই হুঙ্কারে নায়মশাই 3 হাত পিছিয়ে গেলেন। প্রজারা আঁতকে উঠে ঘামতে লাগলো। স্বয়ং রায়মশাই নিজের কোমরের কষি পর্যন্ত আলগা হয়ে গেল। গোবিন্দপুরে মাতব্বর লোক হলেন পুরুত চক্রবর্তী মশাই। তার গালে সবসময় একটা আস্ত হর্তুকি থাকে, আজও ছিল। কিন্তু ওই জমিদার মশাইয়ের হুঙ্কার শুনে একটু ভিড়মি খেয়ে ঢোক গিলে সামনে ওঠার পর হঠাৎ টের পেলেন মুখে হর্তুকিটাই নেই। তখন তিনি বুঝতে পারলেন এই চমকানোর সময় সেটা গলায় চলে গিয়েছিল, আর ঢোক গেলার সময় গিলে ফেলেছেন। তা আস্ত হর্তুকিটা পেটে হজম হবে কিনা কে জানে। একটা সময় অবশ্য ছিল পেটে জাহাজ ঢুকে গেলেও চিন্তা ছিল না। গায়ে ফিরে পুরনো ইঁদারার এক ঘটি জল ঢকঢক করে গিলে ফেললি জাহাজ একবারে ঝাঁঝরা। ওই তো বামন ভোজনের নেমন্তন্নে গিয়ে সেবার সোনার গায়ে 2 বালতি মাছের মুড়ো দিয়ে রাঁধা ভাজা সোনামুগের ডাল খেয়েছিলেন। আর একবার সতীবিশির শ্রাদ্ধে ফলারের নেমন্তন্নে 2টো আস্ত প্রমাণ সাইজে কাঁঠাল, আবার একটা অন্নপ্রাশনে 1.5 খানা পাঁঠার মাংস, আর এই জমিদার মশাই সেজ ছেলের বিয়েতে 80 টুকরো পোনা মাছ, 2 হাঁড়ি দই আর 2 সের রসগোল্লা। গোবিন্দপুরের লোকের অবশ্য এমনিতেই খাইয়ে, তারা যেখানে যায় সেখানকার প্রায় সব কিছু খেয়ে একবারে দুর্ভিক্ষ বাদিয়ে দিয়ে আসে। সেই গোবিন্দপুরের ভোজনপ্রিয় লোকদের মধ্যে চক্রবর্তী মশাই হলেন চ্যাম্পিয়ন। তবে এসব খাওয়া দাওয়ার পিছনে আছে ওই পুরনো ইঁদারা স্বাস্থ্যকর জল। খেয়ে এসে জল খেয়ে নাও, ব্যাস, হ্যাঁ, পেট খিদে ডাকাডাকি করতে থাকবে। এখন সেই ইঁদারা নিয়েই বকেরা। চক্রবর্তী মশাই হর্তুকি গিলে ফেলে ভারী দুশ্চিন্তায় পড়ে গেলেন। হর্তুকি এমনিতে বড় ভালো জিনিস, কিন্তু আস্ত হর্তুকি পেটে গেলে হজম হবে কিনা সেইটি প্রশ্ন। পুরনো ইঁদারার জল পাওয়া গেলে হর্তুকি নিয়ে কোনো চিন্তার প্রশ্নই ছিল না। চক্রবর্তী মশাই করো জোরে দাঁড়িয়ে বললেন, রাজামশাই, আমাদের গোবিন্দপুর গাঁয়ের পুরনো ইঁদারার জল বড় বিখ্যাত। এতকাল সেই জল খেয়ে কোনো রোগবালায় আমরা গাঁয়ে ঢুকতেই দিইনি, কিন্তু বড়ই দুঃখের কথা কি, ইঁদারার জল আর আমরা তুলতে পারছি না। রায়মশাই একটু শ্লেষের হাসি হেসে বললেন, হ্যাঁ, হবে না, ওসব পাপের প্রায়শ্চিত্ত। আমার ছেলের বিয়েতে যে বড় গরু দিয়ে আমাকে অপমান করেছিলে। চক্রবর্তী মশাই জিভ কেটে বললেন, ছি 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 ছি, আপনাকে অপমান রাজামশাই, সেরকম চিন্তা আমাদের মরণকালেও হবে না। আর তাছাড়া ব্রাহ্মণকে গোদান করলে পাপ হয় বলে তো কোনো শাস্ত্রে নেই। গোদান মহা পুণ্যকর্ম। রায়মশাইয়ের নতুন সভাপণ্ডিত কেশব ভট্টাচার্য মাথা নেড়ে বললেন, কূট প্রশ্ন, কিন্তু কথাটা আপাতগ্রাহ্য। রায়মশাই একটু নরম হয়ে বললেন, ইঁদারার কথা আমিও শুনেছি। সেবার আমার অগ্নিবান্ধের সময় গোবিন্দপুর থেকে পুরনো ইঁদারার জল আনিয়ে আমাকে খাওয়ানো হয়, খুব উপকার পেয়েছিলাম। তা সেই ইঁদারা কি এখন শুকিয়ে গেছে নাকি? চক্রবর্তী মশাই ট্যাঙ্ক থেকে আর একটা হর্তুকি বের করে লুকিয়ে মুখে ফেলে বললেন, আগে না, তাতে এখনও কাকচক্ষু জল টলটল করছে, কিন্তু সে জল হাতের কাছে থেকেও আমাদের নাগালের বাইরে। দড়ি বেঁধে ঘটি বালতি যাই নামানো যায় তার ওঠানো যায় না। দড়ি কে যেন কেটে নেয়, ছিঁড়ে দেয়, লোহার শিকলও কেটে দিয়েছে। রক্তচক্ষে রায়মশাই হুঙ্কার দিলেন, এত সাহস কার? এবার হুঙ্কার শুনে গোবিন্দপুরের লোকেরা খুশি হলো, নড়েচড়ে বসল। মাথার উপর জমিদার বাহাদুর থাকতে ইঁদারার জল বেহাত হবে, এই আবার কেমন কথা? ঠাকুরমশাই বললেন, আগে এটা মানুষের কাজ নয়, এত বুকের পাটা কারো নেই। গোবিন্দপুরের লেঠেলদের কে না চেনে? আর গোদের উপর বিষ ফোড়ার মতো মাথার উপর আপনিও রয়েছেন,
লিঠেলদের এলেমে না কুলোলে আপনি শাসন করবেন, কিন্তু এ কাজ যাঁরা করছেন তারা মানুষ নন, অশরীরী। এই গোদের উপর বিষ ফোঁড়ার উপমা শুনে রায়মশাই একটু রেগে উঠতে যাচ্ছিলেন, কিন্তু অশরীরী কথা শুনেই মুহূর্তের মধ্যে কানে হাত চাপা দিয়ে ডুকরে উঠলেন রায়মশাই। ওরে বলিস না, বলিস না। সবাই তো তাজ্জব। নায়কমশাই রোষ কষাই তোলোজনে গোবিন্দপুরের প্রজাদের দিকে চেয়ে বললেন, সব মুখ সামলে কথা বলো। চক্রবর্তী মশাই ভয়ের চোটে দ্বিতীয় হত্যুকিটা গিলে ফেলতে ফেলতে অতি কষ্টে সামাল দিলেন। রায়মশাইয়ের বড় ভূতের ভয়। পারতপক্ষে তিনি ওনার মুখেও আনেন না, শোনেনও না, কিন্তু কৌতূহলেরও তার শেষ নেই। খানিকক্ষণ কান হাতে চেপে রেখে খুব আস্তে একটুখানি চাপা খুলে বললেন, কি যেন বলছিলি? তখন চক্রবর্তী মশাই উৎসাহ পেয়ে বললেন, আগে সে এক অশরীরী কাণ্ড। বলিস না, বলিস না, খবরদার বলছি, বলবি না। রায়বাবু আবার কানে হাত চাপা দেন। চক্রবর্তী মশাই বোকার মতো চারদিকে তাকান। সবাই এ ওর মুখ চাহাচি করে। নায়ক মশাই চোপ বলে একটা প্রকাণ্ড ধমক মারেন। একটু বাদে রায়বাবু আবার কান থেকে হাতটা একটু সরিয়ে বলেন, ইঁদারার জলে কি যেন? চক্রবর্তী মশাই এবার একটু ভয় ভয়ই বলেন, আগে সে এক সাংঘাতিক ভুতুরে ব্যাপার। চুপ কর, চুপ কর, চুপ কর, রাম 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 বলেই আবার রায়বাবুর কানে হাত। খানিক পরে আবার তিনি বড় বড় চোখ করে চেয়ে বলেন, ওরে রেখে ঢেকে বল, বুঝলি, একটু রেখে ঢেকে বল। আগে বালতি ঘটির সব দড়ি তেনারাই তো কেটে নেন, সে গল্প পর্যন্ত ছেড়েন। আর তাছাড়া ইঁদারার মধ্যে হাওয়া বয় না, বাতাস দেয় না, তবু দেখি তালগাছের মতো ঢেউ দেয়, জল হিলিবিলি করে কাঁপে। বাবা রে বলে রায়বাবু চোখ বুজে ফেললেন। ক্রমে ক্রমে অবশ্য সবটাই রায়বাবু শুনলেন। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, ওফ, দিনটাই তোরা মাটি করলি রে। নায়কমশাই এক কাজ করুন, আজ রাতে আমার শোবার ঘরে 4 জন দারোয়ান মোতায়েন রাখবেন। হ্যাঁ জি আজ্ঞে। তখন গোবিন্দপুরের প্রজারা হাত জোর করে বলল, হুজুর, হ্যাঁ আপনার ব্যবস্থা তো দারোয়ান দিয়ে করালেন, এখন আমাদের ইঁদারার একটা বিলি ব্যবস্থা করুন। ওরে ইঁদারা বুঝিয়ে ফেলগে, ও ইঁদারা রাখা ঠিক নয়। ও দরকার হলে আমি ইঁদারা বোঝানোর জন্য গরুর গাড়ি করে ভালো মাটি পাঠিয়ে দেবো এখন। তখন শুধু গোবিন্দপুরের প্রজারাই নয়, কাছারি ঘরে সব প্রজায় হাঁ হাঁ করে উঠে বলে, না না তা হয় না হুজুর, সেই ইঁদারার জল আমাদের কাছে ধন্যন্তরী। আর তাছাড়া জল তো নষ্ট হয়নি, পোকাও লাগেনি, কয়েকটা ভূত। রায়বাবু হুঙ্কার দিলেন, চুপ, ওনার মুখে আমি তো মাটিতে পুঁতে ফেলবো সব। তখন সবাই চুপ মেরে যায়। রায়বাবু বেজার মুখে কিছুক্ষণ ভেবে ভট্টাচার্য মশাইয়ের দিকে চেয়ে বললেন, আচ্ছা এ তো লেঠেলদের কর্ম নয়, তাহলে কি একবার যাবেন নাকি সেখানে? রায়মশাইয়ের আগের সভাপণ্ডিত মুকুন্দ শর্মা 100 বছর পার করে এখনও বেঁচে আছেন, তবে একটু অথর্ব হয়ে পড়েছেন। ভারী ভুলো মন আর দিনরাত খাই, তাকে দিয়ে কোনো কাজ হয় না। তাই এখন নতুন সভাপণ্ডিত রাখা হয়েছে এই কেশব ভট্টাচার্যকে। কেশব এই অঞ্চলের লোক নন, রায়মশাই তাকে কাশীর থেকে আনিয়েছিলেন। তার ক্ষমতা বা পাণ্ডিত্য কদ্দূর তার পরীক্ষা অবশ্য এখনো হয়নি, তবে লোকটিকে দেখলে কিন্তু বেশ শ্রদ্ধা হয়। চেহারাখানা বিশাল তো বটেই, গায়ের বর্ণ উজ্জ্বল, তা সেও বেশি কথা নাই, তবে মুখের দিকে চাইলে বোঝা যায় চেহারার চেয়েও বেশি কিছু এর আছে, সেটা হলো চরিত্র। জমিদারের কথা শুনে কেশব একটু হাসলেন। পরদিন সকালেই গরু গাড়ি চেপে কেশব রওনা হয়ে গেলেন গোবিন্দপুর, আর পিছনে পায়ে হেঁটে গোবিন্দপুরে 102 লোক। দুপুর পেরিয়ে গাঁয়ে ঢুকে কেশব মোড়লের বাড়িতে একটু বিশ্রাম করে ইঁদারার দিকে রওনা হলেন। সঙ্গে গোবিন্দপুর আর আশপাশের গাঁয়ের হাজার হাজার লোক। ভারী সুন্দর একটা জায়গায় ইঁদারাটি খোঁড়া হয়েছিল। চারদিকে কলকে ফুল আর ঝুমকো জবার কুঞ্জবন, একটা বিশাল পিপুল গাছ ছায়া দিচ্ছে। ইঁদারার চারধারে বড় বড় ঘাসের বন, পাখি ডাকছে, প্রজাপতি উঠছে। কেশব আস্তে আস্তে ইঁদারার ধারে এসে দাঁড়ালেন, মুখখানা গম্ভীর। সামান্য ঝুঁকে জলের দিকে চাইলেন। সত্যি একেবারে কাকচক্ষু জল টলটল করছে।
কেশব আস্তে করে বললেন, কে আছিস, উঠে আয়, নইলে থুতু ফেলবো। আর এই কথায় কি হলো কে জানে, ইঁদারার মধ্যে হঠাৎ হুলস্থুল পড়ে গেল। প্রকাণ্ড প্রকাণ্ড ঢেউ দিয়ে জল একেবারে ইঁদারা কানা পর্যন্ত উঠে আসতে লাগলো, আর সেই সঙ্গে বোঁ বোঁ করে বাতাসের শব্দ। লোকজন এই কাণ্ড দেখে সব দে দৌড় পালাচ্ছে। শুধু চক্রবর্তী মশাই ভয়ে কাঁপতে কাঁপতেও একটু দূরে দাঁড়িয়ে আছেন। থুতু ফেলবেন না, থুতু ফেলবেন না বলতে বলতে ইঁদারার থেকে শয়ে শয়ে ভূত বেরোতে থাকে। চেহারা দেখে অবশ্য ভর খাবার কিছু নেই, রোগা লিগলিকে কালো কালো সব চেহারা, তাও রক্ত মাংসের নয়, সব ধোঁয়াটে জিনিস দিয়ে তৈরি। আর সব কটার গা ভিজে সপ করছে, চুল বেয়ে জল পড়ছে। কেশব তাদের দিকে চেয়ে গম্ভীর হয়ে বললেন, তা তোরা এখানে ঢুকেছিলি কেন? আগে ভূতের সংখ্যা যে বড্ডই কমে যাচ্ছে, এই ইঁদারার জল খেয়ে এ তল্লাটের লোকে রোগবালাই তো নেই। 100-150 বছর সব হেসে খেলে বাঁচে, আর না মলে ভূত হয় কেমন করে বলুন? তাই ভাবলুম কি যে ইঁদারাটা দখল করে থাকি, বলে ভূতেরা মাথা চুলকোয়। তখন কেশব বললেন, অতি কূট প্রশ্ন, কিন্তু কথাটা আপাতগ্রাহ্য। তখন ভূতেরা আশকারা পেয়ে বলে, হ্যাঁ, ওই যে চক্রবর্তী মশাই দাঁড়িয়ে আছেন না, ওরই বয়স তো 120 বছর, বিশ্বাস না হয় ওনাকে জিজ্ঞেস করুন। কেশব অবাক চোখে চক্রবর্তীর দিকে তাকিয়ে বলেন, মশাই, এরা বলে কি সত্যি নাকি? এক হাতে ধরা পইতে আর অন্য হাতের আঙুলে গায়ত্রী জপ করতে হতে চক্রবর্তী আমতামতা করে বললেন, ঠিক স্মরণ নেই। কূট প্রশ্ন, কিন্তু আপাতগ্রাহ্য, কেশব বললেন। ঠিক এই সময়ে চক্রবর্তীর মাথায়ও ভারী কূট একটা কথা এলো। তিনি ফস করে বললেন, ভূতেরা কি মরে? তখন কেশব চিন্তিত হয়ে বললেন, সেটাও কূট প্রশ্ন। চক্রবর্তীর সঙ্গে সঙ্গে বললেন, কিন্তু আপাতগ্রাহ্য। ভূত যদি নাই মরে, তো সেটাও তার ভালো দেখায় না। স্বয়ং মাইকেল বলে গেছেন না, জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে। ভূতেরা কাঁও করে বলে উঠল, তা সে আমরা কি করব? আমাদের হার্ট ফেল হয় না, ম্যালেরিয়া, ওলাউঠা, সান্নিপাতিক, সন্ন্যাস রোগ কিচ্ছু হয় না, তাহলে মরব কিসে? তাহলে দোষটা কি আমাদের বলুন? চক্রবর্তী সাহসে ভর করে বলেন, তাহলে দোষ তো আমাদেরও নয় বাপ সকল। কেশব বললেন, অতি কূট প্রশ্ন। চক্রবর্তীও বলে উঠলেন, কিন্তু আপাতগ্রাহ্য। সপাঁচেক ছন্ন ছাড়া বিদঘুটে ভেজা ভূত চারদিকে দাঁড়িয়ে খুব উৎকণ্ঠার সঙ্গে কেশবের দিকে তাকিয়ে আছে। কি রায় দেন কেশব? একটা বুড়ো ভূত কেঁদে উঠে বলল, ঠাকুরমশাই, জলে ভেজানো ভাত যেমন পান্তা ভাত, তেমনি দিনরাত জলের মধ্যে থেকে থেকে আমরাও তো পান্তভূত হয়ে গেছি। তা ভূতের সংখ্যা বাড়ানোর জন্য এত কষ্ট করলুম, সে কষ্ট বৃথা যেতে দেবেন না। কেশব বললেন, এও অতি কূট প্রশ্ন। চক্রবর্তী মশাই এবার আর আপাতগ্রাহ্য বললেন না, সাহসে ভর করে বললেন, তাহলে ভূতেরও মৃত্যুর নিদান থাকা চাই, আর তা যদি না হয় তবে আমিও ইঁদারার মধ্যে থুতু ফেলব। আর তারই বা কি দরকার, এক্ষুনি আমি সব ভূত বাবাসাগারে গায়ে থুতু ফেলছি। চক্রবর্তী মশাই বুঝে গেছেন থুতুকে ভূতদের ভারী ভয়, আর বলার সঙ্গে সঙ্গে ভূতেরা আটকে উঠে 10 হাত পিছিয়ে চেঁচতে থাকে, থুতু ফেলবেন না, থুতু দেবেন না। কেশব চক্রবর্তী মশাইকে এক হাতে ঠেকিয়ে রেখে ভূতের দিকে ফিরে বললেন, চক্রবর্তী মশাই যে কূট প্রশ্ন তুলেছেন তা আপাতগ্রাহ্যও বটে, আবার তোমাদের কথাও ফেলনা নয়, কিন্তু যুক্তি প্রয়োগ করলে দেখা যায় যে ভূত কখনো মরে না। সুতরাং ভূত খরচ হয় না, কেবল জমা হয়। আর অন্যদিকে মানুষ 200 বছর বাঁচলেও একদিন না একদিন মরে, সুতরাং মানুষ খরচ হয়, তাই তোমাদের যুক্তি টেকে না। তখন ভূতেরা কামাও করে বলতে থাকে, আগে অনেক কষ্ট করেছি। তখন কেশব দৃঢ়স্বরে বললেন, না, তা হয় না। ঘটি বাটি যা সব কুয়োর জলে ডুবেছে সমস্ত তুলে দাও, তারপর ইঁদারা ছাড়ো, নইলে চক্রবর্তী মশাই আমি দুজনে মিলে থু। আর বলতে হলো না, ঝপাঝপ ভূতেরা ইঁদারায় লাফিয়ে নেমে
ঠনাঠন ঘটি বালতি তুলতে লাগলো। মুহূর্তের মধ্যে ঘটি বালতির পাহাড় জমে গেল ইন্দিরার চারপাশে। পুরনো ইন্দিরায় এরপর আর ভূতের আস্তানা রইল না। ভেজা ভূতেরা গোবিন্দপুরের মাঠে রোদে পড়ে থেকে থেকে কদিন ধরে গায়ের জল শুকিয়ে নিল, আর শুকিয়ে আরও চিমড়ে মেরে গেল। আর এত রোগা হয়ে গেল তারা যে গায়ের ছেলেপুলেরাও আর তার দিকে ভয়ই পেত না। গল্পটি ধৈর্য ধরে শোনার জন্য অনেক ধন্যবাদ। গল্পটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে বেল আইকনটি টিপে দেবেন।